একটা মেয়েকে জঙ্গলের ভেতর টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সে কাঁদছে, চিৎকার করছে, বাঁচার জন্য হাত পা ছুড়ছে, কিন্তু ওদের চোখে একটুও দয়া নেই, কারণ তাদের একটা ভুল ধারণা যে এই মেয়েটা একজন CIA স্পাই এজেন্ট। ভাবুন তো, আপনার অজান্তেই আপনার ব্যাগে কেউ একটা জিনিস ঢুকিয়ে দিল, আর সেই একটা জিনিসই আপনার মৃত্যুদণ্ডের কারণ হয়ে দাঁড়ালো। একদিকে জঙ্গলের ভেতর নির্মম নির্যাতন, চোখের সামনে সহকর্মীদের গুলি করে শেষ করা হচ্ছে, আর অন্যদিকে মেয়েটার হাজবেন্ড পাগলের মতো যুদ্ধ শুরু করে দিয়েছে শুধু তাকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু এখানেই শেষ নয়, শেষে এই গল্পে ভালোবাসা, অপরাধবোধ, বিশ্বাসঘাতকতা এবং রক্তাক্ত প্রতিশোধের এমন এক জটিলতা বেঁধে যায় যেটা আপনাকেও ভাবিয়ে তুলবে। বলছিলাম 2022 সালে মুক্তিপ্রাপ্ত একটা চমৎকার সিরিজের গল্প, যার নাম হলো Echo 3। তো চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একদল সশস্ত্র লোক অ্যাম্বার নামের একটা মেয়েকে বন্দি করে নিয়ে যাচ্ছে। অ্যাম্বার বারবার তাদের কাছে প্রাণ ভিক্ষা চাইছে, কিন্তু ওই লোকগুলোর মনে দয়া বলতে কিছু নেই। তারা অ্যাম্বারকে একদম চুপচাপ থাকতে বলে, কিন্তু প্রশ্ন হলো, কে এই অ্যাম্বার, আর কেনই বা তাকে এভাবে আটকে রাখা হয়েছে? সেই উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে 6 মাস আগের অতীতে। সেদিন ছিল অ্যাম্বার আর প্রিন্সের বিয়ের অনুষ্ঠান। চারদিকে আনন্দ উৎসব চললেও অ্যাম্বারের মায়ের যেন সেখানে মন টিকছিল না। আসলে তিনি ছিলেন একজন ড্রাগ অ্যাডিক্ট, তাই কোলাহল থেকে বাঁচতে তিনি একটু ফ্রেশ বাতাস খাওয়ার জন্য বাইরে বেরিয়ে আসেন। অ্যাম্বারের ভাই বাম্বি তার মায়ের পিছু পিছু বাইরে আসে এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে অন্তত আজকের দিনটাতে স্বাভাবিক আচরণ করতে, কিন্তু মা যেন নিজের জগতেই হারিয়েছিলেন। তিনি বাম্বিকে ভেতরে চলে যেতে বলেন। এদিকে রাতের বেলা যখন সবাই আনন্দ করছিল, তখন প্রিন্সের কলিগ ড্রিফটার একটা জরুরি খবর নিয়ে আসে। খবরটা হলো, কাল সকালে তাদের একটা বিশেষ মিশনে আফগানিস্তান যেতে হবে একদল জিম্মিকে উদ্ধার করতে। প্রিন্স, বাম্বি এবং তার পুরো টিমের কাছেই এটা ছিল এক বড় চ্যালেঞ্জ। প্রিন্স যখন এই খবরটা অ্যাম্বারকে দেয়, তখন সে স্বাভাবিকভাবেই কিছুটা ভয় পেয়ে যায়। বিয়ের পর তিনি স্বামীকে এমন এক বিপজ্জনক মিশনে পাঠাতে কারই বা মন চায়। তবে অ্যাম্বার নিজেকে সামলে নেয় এবং তাদের শেষ সময়টুকু দুজনে মিলে উপভোগ করে। পরদিন সকালে প্রিন্স, বাম্বি আর তাদের টিম আফগানিস্তানের আকাশে পৌঁছায়, কিন্তু হেলিকপ্টার থেকে নামার আগেই নিচ থেকে শুরু হয় বৃষ্টির মতো গুলি। পরিস্থিতি সামলাতে প্রিন্স মাঝ আকাশ থেকেই লাফ দেয়। ভাগ্য ভালো যে তার কিছু হয়নি, কিন্তু তার টিমের বাকি সদস্যদের থেকে সে আলাদা হয়ে পড়ে। একা থাকলেও প্রিন্স ছিল জাদরেল যোদ্ধা। সে আড়াল থেকে লক্ষ্য করে জিম্মিদের একটা গুহার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রিন্স সাথে সাথে রেডিওর মাধ্যমে সবার লোকেশন পাঠায় এবং চোখের পলকে তারা বেশ কয়েকজন জিম্মিকে উদ্ধারও করে ফেলে। এর পরের টার্গেট ছিল পাহাড়ের ওপরের একটা বাংকার, যেখান থেকে শত্রুরা মেশিন গান দিয়ে ক্রমাগত গুলি চালাচ্ছিল। ড্রিফটার নিজের জীবনের ঝুঁকি নিয়ে চুপি চুপি বাংকারের কাছে গিয়ে শত্রুদেরকে খতম করে দেয়, কিন্তু ফেরার পথে হঠাৎ অন্যদিক থেকে আসা গুলিতে ড্রিফটার মাটিতে লুটিয়ে পড়ে। প্রিন্স বারবার ড্রিফটারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কারণ তার বিশ্বাস ছিল ড্রিফটার এখনো বেঁচে আছে। ঠিক সেই মুহূর্তে প্রিন্স নিজেও গুলিবিদ্ধ হয়। বাম্বি দেখতে পায় শত্রুর সংখ্যা ক্রমশই বাড়ছে, তাই সে প্রিন্সকে জোর করে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। বাম্বি নিশ্চিত ছিল ড্রিফটার আর বেঁচে নেই, কিন্তু প্রিন্স যেন সেটা কোনোভাবেই মানতে পারছিল না। এই ঘটনার 3 মাস পার হয়ে গেলেও প্রিন্স ড্রিফটারের মৃত্যু ভুলতে পারেনি। সে সবসময় একটা অপরাধ বোধে ভুগত, কিন্তু সেই কষ্টের কথা সে অ্যাম্বারকেও জানতে দেয়নি। তবে ভাগ্যের পরিহাস দেখুন, 3 মাস আগে ড্রিফটারকে হারিয়েছে, আর এখন তার স্ত্রী অ্যাম্বার খোদ ভেনিজুয়েলায় বন্দী। আর অ্যাম্বার বিষয়টাকে সহজে ছেড়ে দেওয়ার পাত্রী ছিল না। মনে মনে সে জানতো আফগানিস্তানের ওই মিশনে ড্রিফটারের মৃত্যু নিয়ে প্রিন্স আর বাম্বির মধ্যে কোনো একটা চাপা উত্তেজনা কাজ করছেই। তাই সে সরাসরি তার ভাই বাম্বির কাছে গিয়ে জিজ্ঞাসা করে সেদিন আসলে কি হয়েছিল। বাম্বি তাকে বুঝিয়ে দেয় যে সেই পরিস্থিতিতে তার যেটা করা উচিত ছিল সেটাই সে করেছে, কারণ সে যখন ড্রিফটারকে দেখেছিল তখন ড্রিফটারের শরীরে কোনো প্রাণের স্পন্দন ছিল না। একজন দক্ষ কমান্ডো হিসেবে সে জানতো একজনকে বাঁচাতে গিয়ে পুরো টিমকে বিপদে ফেলা বোকামি হবে। সেই রাতেই প্রিন্স, বাম্বি আর অ্যাম্বার ডিনারে বসে। কিছুক্ষণ গল্পগুজব চলার পর ড্রিফটারের অনাথ বাচ্চাদের নিয়ে কথা ওঠে। হুট করেই প্রিন্স আবার সেই পুরনো কাসুন্দি ঘাটতে শুরু করে। সে বাম্বিকে একরকম বাধ্য করে এটা স্বীকার করতে যে ড্রিফটারের মৃত্যুর জন্য বাম্বির ভুল সিদ্ধান্ত দায়ী ছিল। বাম্বি এতে ভীষণ বিরক্ত হয় এবং খাবার টেবিল ছেড়ে উঠে চলে যায়। নিজের ভাইয়ের প্রতি প্রিন্সের এমন কঠোর আচরণ দেখে অ্যাম্বারও বেশ কষ্ট পায় এবং রাগে ক্ষোভে সেখান থেকে বেরিয়ে যায়। বাড়িতে ফিরে প্রিন্স বুঝতে পারে সে হয়তো একটু বেশি বলে ফেলেছে, তাই সে অ্যাম্বারের কাছে ক্ষমা চেয়ে নিজের মনের অবস্থা বোঝানোর চেষ্টা করে। কিন্তু অ্যাম্বার তখনও তার ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলছিল, যা প্রিন্সকে আরও খেপিয়ে দেয়। দুজনের মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া। এক পর্যায়ে প্রিন্স পরিস্থিতি শান্ত করতে অ্যাম্বারকে জড়িয়ে ধরে এবং একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তে অ্যাম্বারের নজরে পড়ে একটা ট্র্যাকিং ডিভাইস। অ্যাম্বারের মনে হয় প্রিন্স হয়তো তাকে সবসময় নজরে রাখতে চাইছে বা কন্ট্রোল করতে চাইছে। প্রিন্স বোঝানোর চেষ্টা করে যে এটা কেবল তার নিরাপত্তার জন্য, কিন্তু অ্যাম্বার কিছুতেই সেটা মানতে চাইল না। রাগে ফুঁসতে ফুঁসতে সে বাইরের জগিং করতে চলে যায়, আর এই সুযোগেই প্রিন্স সবার অলক্ষ্যে ওই ট্র্যাকিং ডিভাইসটা অ্যাম্বারের ব্যাগের ভেতর ঢুকিয়ে দেয়। এদিকে বাম্বি
তখনও একা একা মদ খাচ্ছিল আর ড্রিফটারের কথা ভাবছিল। ড্রিফটারের স্ত্রীর কাছে তার স্বামীর মৃত্যু সংবাদ পৌঁছে দেওয়াটা যে কত বড় কষ্টের কাজ ছিল সেই স্মৃতি তাকে কুরে কুরে খাচ্ছে। পরদিন সকালে অ্যাম্বারকে আমরা দেখি একদম অন্য একটা রূপে। সে একজন পেশাদার বিজ্ঞানী, নেশা বা আসক্তি কতটা ভয়াবহ হতে পারে সেটা নিয়ে সে একটা প্রেজেন্টেশন দিচ্ছিল। সেখানে সে নিজের মায়ের জীবনের উদাহরণ টানে, কারণ তার মা নিজেও একজন ড্রাগ অ্যাডিক্ট ছিলেন। অ্যাম্বার বিশ্বাস করে এই নেশা থেকে মানুষকে মুক্তি দেওয়ার ওষুধ আছে। ল্যাবে গবেষণা করতে করতে সে আবিষ্কার করে যে এক বিশেষ ধরনের গাছ থেকে এক প্রতিষেধক বানানো সম্ভব। তার মেন্টরও তাকে সম্পূর্ণ সমর্থন দেন। নিজের গবেষণাকে সার্থক করতে অ্যাম্বার সিদ্ধান্ত নেয় যে সে কলম্বিয়ায় গহীন জঙ্গলে গিয়ে সরাসরি গাছগুলোর উপর রিসার্চ করবে। অল্প সময়ের মধ্যেই অ্যাম্বার আর কয়েকজন কলিগ কলম্বিয়ার দুর্গম জঙ্গলে পৌঁছে যায়। তারা জঙ্গলের আনাচে কানাচে ঘুরে বেড়াতে শুরু করে এবং সেখানকার আদিবাসীদের সাথে দেখা করে। অ্যাম্বার সেখানে একটা পুরনো আদিবাসী রীতিতে অংশ নেয় যা তাকে তার অতীতের কথা মনে করিয়ে দেয়। ঘটনার মোড় ঘুরে 2 সপ্তাহ পর বাম্বি যখন তার মায়ের সাথে কথা বলছিল তখন জানতে পারে যে অ্যাম্বারের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কয়েকদিন ধরে। মা দুশ্চিন্তায় ভেঙে পড়েন এবং বাম্বিকে অনুরোধ করেন যেন সে এখনই কলম্বিয়া গিয়ে অ্যাম্বারের খোঁজ নেন। ঠিক সেই সময় কলম্বিয়াতে অ্যাম্বারদের ক্যাম্পে একদল সশস্ত্র লোক হাজির হয়। তারা বেশ কড়া মেজাজে জানতে চায় অ্যাম্বাররা এখানে কি করছে। অ্যাম্বারের কলিগরা বোঝানোর চেষ্টা করে যে তারা এখানে বৈজ্ঞানিক গবেষণার জন্য এসেছে এবং তাদের কাছে সরকারি অনুমতিও আছে। কিন্তু ওই লোকগুলো কোনো কথা না শুনে তাদের মালপত্র তল্লাশি করতে শুরু করে। আর তখনই ঘটে সেই অঘটন। তারা অ্যাম্বারের ব্যাগ থেকে ওই ট্র্যাকিং ডিভাইসটা খুঁজে পায়। অ্যাম্বার নিজেও জানতো না যে প্রিন্স এটা তার ব্যাগে লুকিয়ে রেখেছে, কিন্তু ওই জঙ্গলে থাকা সশস্ত্র লোকগুলোর কাছে এটা স্পষ্ট ছিল যে তারা স্পাই অথবা গোয়েন্দা। পরিস্থিতি মুহূর্তে ঘোলাটে হয়ে যায়। তারা অ্যাম্বার আর তার কলিগদের জিম্মি করে হাত পা বেঁধে অজানা কোনো জায়গায় নিয়ে যেতে শুরু করে। অন্যদিকে প্রিন্স যখন দেখলো অ্যাম্বারের সাথে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না তখন সে পাগলের মতো বাম্বিকে ফোন করে। প্রিন্স ট্র্যাকিং সিগন্যালের মাধ্যমে দেখতে পায় অ্যাম্বারের অবস্থান এখন একটা গভীর টিলার ভেতরে। এই সিগন্যাল দেখে বাম্বি তো আকাশ থেকে পড়ে যে সে ভাবতেও পারছে না প্রিন্স কিভাবে তার উপর নজরদারি করছিল। সে প্রিন্সকে বলে অ্যাম্বারের ব্যাগে বা সাথে কোনো যোগাযোগ মাধ্যম বা ট্র্যাকার থাকার মানেই তার মৃত্যু পরোয়ানা, কারণ অ্যাম্বার গোপনে সিআইএ এর হয়ে কাজ করত। প্রিন্স তো এই কথা শুনে পুরো নিজের স্ত্রীর সম্পর্কে এমন এক ভয়ঙ্কর সত্য সে আগে কখনোই জানতো না। তবে বাম্বি তাকে সাফ জানিয়ে দেয় যে এখন ঝগড়া করার সময় নয়, অ্যাম্বারের জীবন বাঁচানোই এখন একমাত্র কাজ। তারা দুজনেই কালক্ষেপণ না করে অস্ত্রশস্ত্র গুছিয়ে সোজা কলম্বিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এভাবে গল্পের এই মুহূর্তে এবার দেখা মেলে ভায়োলেট নামের এক নারীর, যে কলম্বিয়ার বেশ প্রভাবশালী একজন সাংবাদিক। তার স্বামী আর্নেস্তো তাকে এসে জানায় যে অ্যাম্বার নামের এক আমেরিকান বিজ্ঞানীকে জঙ্গলের বিদ্রোহীরা অপহরণ করেছে। আর্নেস্তোর কাছে অ্যাম্বারের শ্বশুরবাড়ি থেকে ফোন এসেছিল সাহায্য চেয়ে, কারণ ভায়োলেটার জানাশোনা অনেক উঁচু মহল পর্যন্ত। কিন্তু অ্যাম্বারের ভাগ্যে যা ঘটেছিল তা শুনলে আপনার বুক কেঁপে উঠবে। বিদ্রোহীরা অ্যাম্বারকে একাই গভীর জঙ্গল দিয়ে কোথাও নিয়ে যাচ্ছিল। অ্যাম্বার তখন মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে, কারণ তার চোখের সামনেই বিদ্রোহীরা তার বাকি সব কলিগকে নিষ্ঠুরভাবে শেষ করে ফেলেছে। শুধু অ্যাম্বারকেই তারা বাঁচিয়ে রেখেছে। তাকে নিয়ে আসা হয় এক ঘনবসতিপূর্ণ এলাকায়, যা ছিল মূলত বিদ্রোহীদের একটা গোপন আস্তানা। অন্যদিকে ভায়োলেটা তার সাধ্যমতো চেষ্টা করছিল অ্যাম্বারের খোঁজ পেতে। সে এক সেনেটরের কাছে গেলে সে দায়সারা উত্তর দিয়ে বলে বিদ্রোহীরা এমনিতেই নাকি অ্যাম্বারকে ছেড়ে দেবে। কিন্তু ভায়োলেটা তাতে দমে না গিয়ে বিদ্রোহীদের মুখপাত্র এনরিকের সাথে দেখা করে। এনরিকে ভেবেছিল ভায়োলেটা হয়তো তার ইন্টারভিউ নিতে এসেছে, কিন্তু ভায়োলেটা সরাসরি অ্যাম্বারের মুক্তি চাইলে এনরিকে রেগে গিয়ে তাকে একরকম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। গল্পের মোড় ঘরে যখন বাম্বি আর প্রিন্স কলম্বিয়ার রাজধানী বেগোতায় পৌঁছায়, তারা সোজা আমেরিকান অ্যাম্বাসিতে গিয়ে অ্যামিক নামের এক নিরাপত্তা কর্মকর্তার সাথে দেখা করে। বিদ্রোহীরা অ্যাম্বারের জন্য $2.5 লক্ষ মুক্তিপণ দাবি করেছে। প্রিন্স এক মুহূর্ত দেরি না করে টাকাটা দিতে চাইলেও বাম্বি বুঝতে পারছিল সরকারি কর্মকর্তারা অনেক টালবাহানা করছে। সে সরাসরি অ্যামিকের বসের সাথে দেখা করতে চায়। এরপর তাদের দেখা হয় নাতালির সাথে, যিনি অ্যাম্বাসির ঊর্ধ্বতন কর্মকর্তা। নাতালি তাদেরকে একটা মনিটরিং রুমে নিয়ে যান এবং দেখান যে তারা ইতিমধ্যে অ্যাম্বারের অবস্থান শনাক্ত করেছেন। সেখানে থাকা একজন কর্নেল বাম্বিকে বুঝিয়ে বলেন যে এলাকায় অ্যাম্বারকে রাখা হয়েছে সেটা প্রচণ্ড ঘনবসতিপূর্ণ। সেখানে কোনো পুলিশ বা আর্মি ঢুকলে চারদিকে অ্যালার্ম বেজে উঠবে এবং বিদ্রোহীরা অ্যাম্বারকে মেরে ফেলতে পারে। যদিও তাদের স্নাইপাররা পজিশন নিয়ে আছে, কিন্তু উপর মহলের নির্দেশ ছাড়া তারা কিছু করতে পারবে না। বন্দি অবস্থায় অ্যাম্বার মরিয়া হয়ে ওঠে, বিদ্রোহীদের অনুরোধ করে তাকে একটা ফোন দেওয়ার জন্য যেন সে পরিবারের সাথে কথা বলতে পারে। সে বিনিময়ে টাকা দেওয়ার লোভও দেখায়, কিন্তু এই লোকটা ফোন তো দেয় না, উল্টো সেই ট্র্যাকিং ডিভাইসটা নিয়ে তাকে জেরা করতে শুরু করে। অ্যাম্বার খুব বুদ্ধি খাটিয়ে মিথ্যা বলে যে সে একজন স্কাই ডাইভার, আর এটা হলো
তুষারপাতের সতর্কতা সংকেত দেওয়ার যন্ত্র। এরপর আমরা দেখতে পাই শহরের এক বিশাল বিক্ষোভ মিছিল। এই মিছিলেই লুকিয়ে আছে ওই অপহরণকারীদের দলের মূল নেত্রী গ্রেসিলা। তার এক লোক এসে কানে কানে একটা খবর দেয়, আর সেটা শুনে গ্রেসিলা বেশ সতর্ক হয়ে যায়। গ্রেসিলা যখন জানতে পারে অ্যাম্বারের ব্যাগ থেকে সাধারণ কোনো জিনিস নয় বরং শক্তিশালী এক মিলিটারি ট্র্যাকার পাওয়া গেছে, তখন তার মেজাজ সাত আসমানে চড়ে যায়। সে সরাসরি অ্যাম্বারের মুখোমুখি হতে রওনা দেয়। অন্যদিকে বাম্বি আর প্রিন্স এবার দেখা করে সাংবাদিক ভায়োলেটা আর তার স্বামী আর্নেস্তোর সাথে। ভায়োলেটা তাদের একটা তিক্ত অভিজ্ঞতার কথা জানায়। একসময় তার নিজের ভাইকেও এভাবে অপহরণ করা হয়েছিল, কিন্তু পুলিশের ঢিলামি আর গরিমসির কারণে তাকে মরতে হয়। তাই ভায়োলেটা নিজেই তখন থেকে নিজের মতো করে খোঁজ খবর চালানো শুরু করেছিল। প্রিন্স তখন বেশ আত্মবিশ্বাসের সাথে বলে যে সে এই পুরো বিষয়টাকে একটা ব্যবসায়িক লেনদেন বা ট্রানজাকশন হিসেবে দেখছে। তার ধারণা ছিল টাকা দিলে সব মিটে যাবে, কিন্তু ওদিকে পরিস্থিতি ছিল একদম উল্টো। গ্রেসিলা যখন অ্যাম্বারের আস্তানায় পৌঁছায়, অ্যাম্বার তখনও প্রাণ ভিক্ষা চাইছিল আর টাকার লোভ দেখাচ্ছিল, কিন্তু গ্রেসিলা শুধু একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে জেরা শুরু করে। সে নিশ্চিত ছিল যে অ্যাম্বার সিআই এর কোনো চর। অ্যাম্বার প্রথমে এটাকে তুষারপাতের সতর্কতা সংকেত বলে চালানোর চেষ্টা করলেও গ্রেসিলার চাপের মুখে সে সত্যিটা বলে দেয়। সে স্বীকার করে যে তার স্বামী তাকে না জানিয়ে নিরাপত্তার জন্য এটা তার ব্যাগে ঢুকিয়ে দিয়েছিল। এই এক সত্যি যেন অ্যাম্বারের কফিনের শেষ পেরেক ঠুকে দিল। গ্রেসিলা নিশ্চিত হয়ে যায় যে অ্যাম্বার সাধারণ কেউ নয়। সেই সাথে সাথে আমেরিকান এমবেসির সাথে সব ধরনের আলাপ আলোচনা আর নেভিগেশন বন্ধ করে দেয়। নাতালি এই দুঃসংবাদটি বাম্বিকে জানায় যে বিদ্রোহীরা এখন আর অ্যাম্বারকে ছাড়বে না, এমনকি তাকে মেরেও ফেলতে পারে। নাতালি আরও বলে যে তারা এখন তাদের ওপর মহলের নির্দেশের অপেক্ষায় আছে। এই খবর শুনে বাম্বি রেগে ফেটে পড়ে প্রিন্সের ওপর। সেই স্পষ্ট জানিয়ে দেয় যে প্রিন্সের ওই ফালতু ট্র্যাকিং ডিভাইসের কারণে আজ অ্যাম্বারের মুক্তি আটকে গেল। প্রিন্স তখন গভীর অনুশোচনায় ভেঙে পড়ে, কারণ সে বুঝতে পারছিল তার একটা ছোট্ট ভুলের কারণে তার স্ত্রীর জীবনকে নরকে পরিণত করেছে সে। প্রিন্স আর সিআই এর নির্দেশের অপেক্ষা করতে পারলো না। সে আর বাম্বি মিলে ঠিক করলো তারা নিজেরাই অ্যাম্বারকে উদ্ধার করবে। দুই জাদ্রেল কমান্ডো নিজেদের ভারী অস্ত্রশস্ত্র সজ্জিত করে সোজা বিদ্রোহীদের আস্তানার দিকে রওনা হয়। তারা যখন ওই এলাকায় পৌঁছায় তখন কর্নেলের স্নাইপাররা তাদের দেখে ফেলে। কর্নেল তার বাহিনীকে নির্দেশ দেয় তার উপর নজর রাখতে। বাম্বি আর প্রিন্স একরকম ঝড়ের গতিতে ওই বাড়ির ভেতরে ঢুকে পড়ে যেখানে অ্যাম্বারকে রাখা হয়েছিল, কিন্তু সেখানে গিয়ে তারা কাউকেই দেখতে পায় না। বিদ্রোহীরা অ্যাম্বারকে নিয়ে আগেই চম্পট দিয়েছে। ফেরার পথে এক বিদ্রোহী তাদেরকে দেখে ফেললে শুরু হয় ভয়াবহ গুলাগুলি। ওপর থেকে কর্নেলের স্নাইপাররা সাহায্য করায় তারা কয়েকজনকে খতম করে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়, কিন্তু অ্যাম্বারকে তারা পেল না। বিদ্রোহীরা অ্যাম্বারকে নিয়ে কলম্বিয়ায় আর ভেনেজুয়েলার সীমান্তবর্তী এক গভীর জঙ্গলে চলে যায়। এদিকে প্রিন্স দমে যাওয়ার পাত্র নয়। সে এবার এক মোক্ষম চাল চালে। সে সরাসরি এক টেলিভিশন প্রোগ্রামে ইন্টারভিউ দিতে বসে যায়। সেখানে সে নিজের স্ত্রীর অপহরণের কথা বলে কলম্বিয়ার সরকারকে একরকম ধুয়ে দেয়। সে দাবি তোলে যেন সরকার দ্রুত ব্যবস্থা নেয়। প্রিন্সের এই মিডিয়ায় আসাটা রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। তাদের পুরনো কলিগ মিচ ফোন করে বাম্বিকে সাবধান করে যে নির্বাচনের এই সময় মিডিয়ার অ্যাটেনশন নেওয়াটা বিপত্তিকর হতে পারে, কারণ আর্মি যখন বিদ্রোহীদের উপর হামলা করবে তখন তারা সামনে কে আছে সেটা দেখবে না, জিম্মিকেও তারা উড়িয়ে দিতে পারে। কিন্তু বাম্বি খুব শান্ত গলায় উত্তর দেয় যে সে নিজেই ওই অপারেশনের অংশ নেবে এবং নিশ্চিত করবে অ্যাম্বার যেন নিরাপদে থাকে। এরপর আমরা দেখি বিদ্রোহীরা অ্যাম্বারকে জঙ্গলের সেই পুরনো জায়গায় নিয়ে গেছে যেখানে তার কলিগদের শেষ করে দেওয়া হয়েছিল। সেই স্মৃতি মনে পড়তেই অ্যাম্বার প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়ে এবং এক বিদ্রোহীকে প্রায় মেরেই ফেলেছিল, কিন্তু বাকিরা মিলে তাকে ঝাপটে ধরে ফেলে। দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই বাম্বি আর প্রিন্স সোজা কলম্বিয়ান মিলিটারি হেডকোয়ার্টারে গিয়ে হাজির হয়। তারা অনুরোধ করে যেন তাদের এই উদ্ধার অভিযানে অংশ নিতে দেওয়া হয়, কিন্তু মিলিটারি অফিসারেরা তাকে সাফ মানা করে দেয়, কারণ প্রিন্স মিডিয়াতে গিয়ে যেভাবে সরকারের সমালোচনা করেছে তাতে তারা বেশ চটে আছে। এরপর ভায়োলেটা একটা বিশেষ রেডিও বা স্যাটেলাইট ব্রডকাস্টের ব্যবস্থা করে যেখানে বাম্বি তার বোন অ্যাম্বারের জন্য আবেগে একটা বার্তা দেয়। ভাগ্য ভালো যে জঙ্গল থেকে অ্যাম্বার সেই মেসেজটি শুনতে পাচ্ছিল। ভায়োলেটা বিদ্রোহীদের জানায় যে সে নিজে তাদের আস্তানায় আসবে যাতে বিদ্রোহীরা তাদের দাবি বিশ্বের কাছে তুলতে পারে। এদিকে বিদ্রোহীদের আস্তানায় কিন্তু গৃহবিবাদ শুরু হয়ে গেছে। গ্রেসিলার প্রেমিক আর কলিগরা ভয় পাচ্ছিল যে একজন আমেরিকানকে আটকে রাখলে তাদের সবার জীবন ঝুঁকিতে পড়বে। তারা অ্যাম্বারকে ছেড়ে দেওয়ার পরামর্শ দেয়, কিন্তু গ্রেসিলা ছিল একরোখা। সে মনে করতো অ্যাম্বারকে আটকে রেখেই তারা প্রমাণ করতে পারবে যে তারা সরকারের চেয়েও বেশি শক্তিশালী। রাতের অন্ধকারে ভায়োলেটা কলম্বিয়া আর ভেনেজুয়েলার সীমান্তের সেই গহীন জঙ্গলে পৌঁছায়। গ্রেসিলা তাকে তাদের কমান্ডারের কাছে নিয়ে যায়। ভায়োলেটা কোনো বনিতা না করে সরাসরি বলে যে অ্যাম্বারকে ছেড়ে দাও, নাইলে তোমাদের কপালে দুঃখ আছে। বিনিময়ে সে মিডিয়ার বিদ্রোহীদের একটা ভালো ইমেজ তৈরি করে দেবে বলে কথা দেয়, কিন্তু ওই কমান্ডার ছিল ধূর্ত। সে ভায়োলেটাকে বলে আগে অ্যাম্বারের সাথে কথা বলে নিশ্চিত হতে যে সে আসলে সিআই এর চর কিনা। ভায়োলেটা আর অ্যাম্বার যখন কথা বলছিল তখন ভায়োলেটা তাকে আশ্বস্ত করে সে যাই হোক না কেন তাকে সে উদ্ধার করবেই, কিন্তু অ্যাম্বার তাকে একটা ভয়ঙ্কর কথা বলে। সে বলে ভায়োলেটা তুমি এখান থেকে যেও না, কারণ আমি জানি বাম্বি আমাকে খুঁজতে খুঁজতে ঠিকই এখানে চলে আসবে, আর তোমাকে ব্যবহার করে তারা আমাদের লোকেশন ট্র্যাক করছে। অ্যাম্বারের আন্দাজ কিন্তু একদম ঠিক ছিল।
প্রিন্স আর বাম্বি অলরেডি জঙ্গলের আশেপাশের পজিশন নিয়ে তাদের উপর নজর রাখছিল। ভায়োলেটা এরপর কমান্ডারের কাছে গিয়ে মিথ্যা বলে যে অ্যাম্বারের কোনো চর নয়। সে অ্যাম্বারকে সাথে নিয়ে যেতে চাইলেও বিদ্রোহীরা উল্টো ভায়োলেটাকে জিম্মি করে ফেলে। তারা বুঝতে পারে তাদের পালানোর সময় হয়েছে। ঠিক সেই মুহূর্তেই কলম্বিয়ান আর্মি পুরো জঙ্গল ঘিরে ফেলে। পরিস্থিতি এতটাই থমথমে যে কোনো সময় রক্তগঙ্গা বয়ে যেতে পারে। গোলাগুলি শুরু হয়, বিদ্রোহীদের কমান্ডার গুলিবিদ্ধ হয়, কিন্তু বিদ্রোহীরা ছিল এক কাঠি সরস। তারা বেগোতা শহরের এক ক্যাফেতে বিশাল এক বোমা বিস্ফোরণ ঘটায়। তারা হুমকি দেয় আর্মি পিছু না হটলে তারা আরও সাধারণ মানুষকে মারবে। বাধ্য হয়ে সিভিলিয়ানদের প্রাণ বাঁচাতে আর্মি এবং প্রিন্স বাম্বি সেখান থেকে পিছু হটে। ক্যাম্পে ফিরে জেনারেল কর্নেলকে জানায় যে মিডিয়ার চাপে তারা এখন সরাসরি হামলা করতে পারছে না, কিন্তু কর্নেল হাল ছাড়তে রাজি হয় না। সে বাম্বিকে কথা দেয় সে তার পার্সোনাল টিমের কয়েকজনকে নিয়ে সীমান্তের ওই জায়গায় যাবে যেখানে বিদ্রোহীরা এখন অ্যাম্বারকে নিয়ে পালানোর চেষ্টা করছে। প্রিন্স আর তার টিম সীমান্তের একদম শেষ সীমানায় পজিশন নিয়ে ওত পেতে থাকে। বিদ্রোহীরা যখনই তাদের গাড়ি নিয়ে সামনে আসে অমনি শুরু হয় আতর্কিত হামলা। প্রিন্সদের নিখুঁত নিশানায় বিদ্রোহীদের প্রথম গাড়ির চালক ঘটনাস্থলেই খতম হয় এবং ল্যান্ডমাইন বিস্ফোরণে তাদের পথ পুরোপুরি আটকে যায়। শুরু হয় দুপক্ষের মাঝে এক ভয়াবহ বন্দুকযুদ্ধ। নিজেদের অবস্থা বেগতিক দেখে বিদ্রোহীরা এক শয়তানি বুদ্ধি বের করে। তারা নিজেদের মুখে কাপড় বেঁধে আর জিম্মিকে আড়াল করে গাড়ি থেকে বের হয় যাতে আর্মি কনফিউজড হয়ে যায় যে কে শত্রু আর কে বন্ধু। এই বিশৃঙ্খলার মধ্যেই দুর্ভাগ্যবশত সাংবাদিক ভায়োলেটা গুলিবিদ্ধ হয়। এই ঘটনায় মিলিটারিরা কিছুটা থমকে যায়, কারণ তারা চায়নি কোনো নির্দোষ মানুষের রক্ত ঝরুক। কিন্তু প্রিন্স তখন হিতাহিত জ্ঞান শূন্য। সে ঝড়ের গতিতে এগিয়ে গিয়ে ভিড়ের মধ্যে অ্যাম্বারকে খুঁজে পায় এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই শত্রুর এক আতর্কিত গুলিতে প্রিন্স জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। চোখের সামনে থেকে অ্যাম্বারকে আবার বিদ্রোহীরা ছিনিয়ে নিয়ে যায়, কারণ ততক্ষণে বিদ্রোহীদের আরও বড় একটা ব্যাকআপ টিম সেখানে পৌঁছে গিয়েছিল। মিশনটা শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়। আর্মি অ্যাম্বারকে ছাড়াই ফিরে আসতে বাধ্য হয়। বিদ্রোহীরা এবার অ্যাম্বারকে নিয়ে সোজা ভেনেজুয়েলার ভেতরে ঢুকে পড়ে। বিদ্রোহীদের অন্যতম নেত্রী গ্রেসিলা তখন তার প্রেমিক ফাহমির মৃত্যুতে শোকে পাথর হয়ে আছে। রাগের মাথায় সে অ্যাম্বারকেই মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সে তার সিদ্ধান্ত বদলায়। তারা অ্যাম্বারকে তাদের গোপন আস্তানায় নিয়ে বন্দী করে রাখে। এদিকে হাসপাতালে যখন প্রিন্সের জ্ঞান ফেরে তখন তার শরীর যন্ত্রণায় নীল হয়ে যাচ্ছিল। ঠিক সেই শারীরিক কষ্টের চেয়েও তাকে বেশি পোড়াচ্ছিল অ্যাম্বারকে বাঁচাতে না পারার ব্যর্থতা। অন্যদিকে সীমান্ত এলাকায় বাম্বি আর কর্নেল তখনও নজরদারি চালাচ্ছিল। কর্নেল বাম্বিকে বুঝিয়ে বলে যে ভেনেজুয়েলার ভেতরে ঢুকে হামলা করা মানেই সরাসরি যুদ্ধ ঘোষণা করা, যা কলম্বিয়ার সরকার কখনোই মেনে নেবে না। তাই কর্নেল ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেও বাম্বি সাফ জানিয়ে দেয় যে সে একা হলেও এখানেই থাকবে, বোনকে ছাড়া সে এক পাও নড়বে না। কর্নেল অগত্যা তাকে সাবধানে থাকার পরামর্শ দিয়ে বিদায় দেয়। হাসপাতালে প্রিন্সের বাবা তাকে দেখতে এসে এক কঠিন সত্যের মুখোমুখি হন। তিনি প্রিন্সকে মনে করিয়ে দেন যে অ্যাম্বার সিআইএর হয়ে কাজ করার বিষয়টা তার কাছে লুকিয়েছে। বাবার এই কথাগুলো প্রিন্সের মাথায় বারবার ঘুরপাক খেতে থাকে। অ্যাম্বারের প্রতি তার বিশ্বাসে একটা সূক্ষ্ম ফাটল ধরতে শুরু করে। গল্পের পরবর্তী অংশে আমরা দেখি বাম্বি পুরো পরিস্থিতি বিশ্লেষণ করে নিজের রণকৌশল সাজাচ্ছে। সে তার বর্ম আর অস্ত্রশস্ত্র মাটির নিচে লুকিয়ে রেখে সাধারণ মানুষের বেশে ওই এলাকায় ঘুরতে শুরু করে। সে আবিষ্কার করে যে বিদ্রোহীদের ওই আস্তানাটা আসলে একটা বিশাল ড্রাগ ফ্যাক্টরি। বাম্বি তার পুরনো পরিচিত মিচের সাহায্য চাইলেও মিচ তখন রাজনৈতিক কারণে তাকে সাহায্য করতে অপারগতা জানায়। মিচ আর তার প্রেমিক ডেভিডের মধ্যে এটা নিয়ে তুমুল ঝগড়াও হয়, কারণ ডেভিড চাইছিল অ্যাম্বার আর বাম্বিকে উদ্ধার করতে মিচ যেন এগিয়ে আসে। এক রাতে বাম্বি একদম ভেঙে পড়ে একটা বাড়ি গিয়ে প্রচুর টিটি পানি খায়। নেশার ঘরে সে বারের ওয়েট্রেসকে তার ছোটবেলার এক গোপন কথা বলে ফেলে, কিভাবে সে ছোটবেলায় অ্যাম্বারের ওপর অত্যাচার করা এক অপরাধীকে খুন করেছিল। নেশাতুর অবস্থায় বাম্বি বারের দুজন লোকের সাথেও মারামারি বাঁধিয়ে দেয় এবং প্রচণ্ড মার খায়। ওই ওয়েট্রেস দয়া করে তাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যায়। পরদিন সকালে বাম্বি সেই ওয়েট্রেসের বাড়িতে সুস্থ হয়ে ওঠে। মেয়েটা আর তার ভাই জাভি বাম্বির প্রতি বেশ সদয় ছিল। বাম্বি সেখানে সাধারণ মানুষের মতো মিশে যাওয়ার চেষ্টা করে, এমনকি জাভির সাথেও মাছ ধরে সেগুলো বাজারে বিক্রিও করতে শুরু করে। কিন্তু এই শান্ত স্বভাবের আড়ালে বাম্বি আসলে তার জীবনের সব থেকে বড় এবং ভয়ঙ্কর মিশনের প্রস্তুতি নিচ্ছিল। সে চাচ্ছিল নিজেকে এমনভাবে ওই এলাকায় মানিয়ে নিতে যাতে বিদ্রোহীদের মনে কোনো সন্দেহ না জাগে এবং সুযোগ বুঝে তাদের দুর্ভেদ্য আস্তানায় ঢুকে পড়তে পারে। অন্যদিকে প্রিন্সের জীবনে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সে তার বাবার অফিসে পলিটিশিয়ানদের সাথে মিটিংয়ে অংশ নেয়। মুখে রাজনীতির কথা থাকলেও তার মনে তখনও অ্যাম্বারের দুশ্চিন্তা কাজ করছিল। মিটিংয়ের মাঝে সেনেটররা প্রিন্সকে আমেরিকান দেশপ্রেম আর নিরাপত্তার বড় বড় বুলি শোনাচ্ছিলেন, কিন্তু প্রিন্সের কাছে সেই মুহূর্তের ওই সব কিছুই অর্থহীন মনে হচ্ছিল। তবে আশ্চর্যের বিষয় হলো এই শোক আর দুশ্চিন্তার মাঝেই রিস নামের এক নারীর সাথে প্রিন্সের ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। রিস ছিল তার বাবার অফিসেরই কেউ। রিস যখন প্রিন্সের শরীরের ব্যান্ডেজ পাল্টে দিচ্ছিল তখন তাদের মধ্যে এক ধরনের রোমান্টিক উত্তেজনা তৈরি হয়। প্রিন্স প্রথমে নিজেকে কিছুটা সামলে রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সে রিসের কাছে নিজেকে সঁপে দেয়। অ্যাম্বার যখন নরক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছে তখন প্রিন্সের এই আচরণ সত্যি অবাক
অবাক করার মতো। এদিকে কলম্বিয়ার সেই ড্রাগ ফ্যাক্টরি বা বিদ্রোহীদের আস্তানায় কড়া পাহারা। আমাদের সেই জাবি যার সাথে বাম্বি মাছ ধরছিল, সে নিয়মিত ওই আস্তানায় মাছ সাপ্লাই দিতে যায়। আর এটাই ছিল বাম্বির তুরুপের তাস। জাবির মাধ্যমে সেই ভিতরের খবর নেওয়ার চেষ্টা করছিল। সেই আস্তানার ভেতরে অ্যাম্বারকে নিয়ে আসা হয় থমাস নামের এক লোকের সামনে। এই থমাসই হলো ওই এলাকার আসল হর্তাকর্তা। থমাস অ্যাম্বারকে জেরা করতে শুরু করে যে সে সিআইএর এজেন্ট কিনা। অ্যাম্বার বারবার এক কথাই বলছিল যে সে কেবল একজন বিজ্ঞানী। থমাস ভয় দেখানোর চেষ্টা করলে অ্যাম্বার শটান জানিয়ে দেয় সে ভয় পায় না, কারণ ছোটবেলায় ধর্ষণের শিকার হওয়ার সময় থেকেই সে জেনে গেছে ভয় আসলে কি। সে থমাসকে চ্যালেঞ্জ করে বলে যে বাম্বি আর প্রিন্স তাকে উদ্ধার করতে ঠিকই আসবে। থমাসের পর গ্রেসিলার সাথে দেখা করে আর তার প্রেমিকের মৃত্যুতে সান্ত্বনা দেয় এবং তাকে কিছুদিন বিশ্রামের পরামর্শ দেয়। কিন্তু থমাসের মাথায় তখন অন্য শয়তানি বুদ্ধি। সে চায় অ্যাম্বারকে ব্যবহার করে একটা ভিডিও বানিয়ে বড় একটা ফায়দা লুটতে। তবে তার ওপরের মহলের বস তাকে সাবধান করে দেয় যেন সে আগে নিশ্চিত হয় অ্যাম্বারের আসল পরিচয়টা আসলে কি। অ্যাম্বার যখন তার সেলে একা বসে বসে ভাবছিল, তখন সে হিল্ডি নামের এক পাগলাটে মহিলার চিৎকার শুনতে পায়। হিল্ডি সারাক্ষণ আবল তাবল বকে আর হ্যালুসিনেশনে ভোগে। অ্যাম্বার হিল্ডির সাথে কথা বলার চেষ্টা করে এবং হিল্ডির মাধ্যমে সে জানার চেষ্টা করে কেন হিল্ডিকে বিদ্রোহীরা অত কড়া পাহারায় রাখে না। হিল্ডি তাকে জানায় যে যদি এখানে কেউ ফ্রিতে শ্রম দেয় তবে বিদ্রোহীরা তাকে কিছুটা ছাড় দেয়। অ্যাম্বার তখন বুঝতে পারে পালানোর পথ খুঁজতে হলে তাকে ওই কৌশলে এগোতে হবে। সে হিল্ডির সাথে বন্ধুত্ব করে এবং আস্তানা থেকে বের হওয়ার জন্য ছাদের একটা ফোকর বা ফুটো লক্ষ্য করে ফোন দিয়ে আটতে শুরু করে। হিল্ডি অ্যাম্বারকে সাফ জানিয়ে দেয় যে এখান থেকে পালানো প্রায় অসম্ভব, কারণ চারিদিকে কড়া পাহারা। তবে সে অ্যাম্বারকে একটা অদ্ভুত পরামর্শ দেয়, গার্ডরা যে স্যুপ দেয় সেটা যেন সে ভুল করেও না খায়, কারণ ওটাতে বিষ মেশানো থাকে। অ্যাম্বার নিজেকে পালানোর জন্য প্রস্তুত করতে শুরু করে এবং আস্তানার সাধারণ কাজকর্মে হাত দেয়। এমনকি বিনিময়ে সে একটা ব্যাগও উপহার পায়। এই কাজের ফাঁকে ফাঁকে সে ছাদের সেই ফোকরটাকে তিলে তিলে বড় করতে শুরু করে। হিল্ডি এটা দেখে হাসে এবং বলে এই পথ দিয়ে পালানো যাবে না। সে পালানোর একটা গোপন পথ জানলেও সেটা বলতে ভয় পায়, কারণ জানাজানি হলে বিদ্রোহীরা তাকেই মেরে ফেলবে। মজার ব্যাপার হলো পরে দেখা যায় ওই স্যুপে আসলে কোনো বিষ ছিল না। হিল্ডি স্রেফ মজা করেছিল যাতে সে অ্যাম্বারের ভাগের স্যুপটাও একাই খেয়ে নিতে পারে। এরপর থমাস তার আসল রূপ দেখায়। সে অ্যাম্বারকে সুন্দর পোশাক পরিয়ে মেকআপ দিয়ে সাজিয়ে ক্যামেরার সামনে দাঁড় করায়। থমাসের উদ্দেশ্য ছিল অ্যাম্বারকে দিয়ে আমেরিকান সরকারের বিরুদ্ধে একটা ভিডিও রেকর্ড করানো, কিন্তু অ্যাম্বার দমে যাওয়ার পাত্রী নয়। থমাস যখনই রেকর্ড শুরু করে অ্যাম্বার তাচ্ছিলের হাসি দিয়ে তাকে অপমান করতে শুরু করে। বারবার রিটেক নিয়েও থমাস তার মনের মতো ভিডিও বানাতে পারছিল না, যা তাকে প্রচণ্ড খেপিয়ে তোলে। এক রাতে অ্যাম্বার আর হিল্ডি একসাথে বসে নিজেদের জীবনের না বলা কষ্টের কথাগুলো শেয়ার করে। অ্যাম্বার প্রথমবারের মতো স্বীকার করে যে প্রিন্স হয়তো তাকে বাঁচাতে আসবে না, এমনকি সে এও বলে যে প্রিন্স হয়তো মন থেকে পুরোপুরি তাকে ভালোই বাসেনি। বিপদের এই মুহূর্তে মনের গভীর থেকে সত্যগুলো বেরিয়ে আসছিল তার। পরদিন সকালে হিল্ডি হঠাৎ অ্যাম্বারকে পালানোর আসল পথটা কেন যেন বলে দেয়, তবে একটা শর্ত, পালাতে হলে একজন গার্ডকে খুন করতে হবে। হিল্ডি তাকে ম্যাপ আর রুট একদম বিস্তারিত বুঝিয়ে দেয়। পরিকল্পনা অনুযায়ী রাতে অ্যাম্বার হিল্ডির কাছে যায়, কিন্তু শেষ মুহূর্তে হিল্ডি জানায় সে নিজে যাবে না। অগত্যা অ্যাম্বার একাই মরণপণ লড়াইয়ে নামে। ছাদের ফোকর গলে দেওয়াল ভেঙে আর কাটা তারের বেড়া কেটে সে কোনো মতে আস্তানার বাইরে বেরিয়ে আসে। এরপর পাহারাদারদের চোখে ধুলো দিয়ে একটা এটিভি বাইক নিয়ে ঝড়ের গতিতে জঙ্গল পাড়ি দিতে শুরু করে। বিদ্রোহীরা খুব দ্রুত অ্যাম্বারের পালানোর খবর পেয়ে যায় এবং রক্তপিপাসু শিকারী কুকুরের দল নিয়ে তাকে খুঁজতে বের হয়। অ্যাম্বার তখন এক বিশাল জলপ্রপাতের কিনারায় দাঁড়িয়ে। নিচে ঝাঁপ দেওয়া ছাড়া আর কোনো পথ ছিল না। প্রাণের মায়া ত্যাগ করে সে উত্তাল জলে ঝাঁপ দেয়। পাথরের আঘাতে তার মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়, তবুও সে সাঁতরে তীরের দিকে এগোতে থাকে। ভাগ্যক্রমে সে একজন জেলের দেখা পায় যে তাকে নৌকায় তুলে নেয়। অ্যাম্বার যখন ভাবছিল সে বেঁচে গেছে, ঠিক তখনই ঘটে সেই নিষ্ঠুর ঘটনা। বিদ্রোহীরা দূর থেকে ওই জেলেকে গুলি করে মেরে ফেলে এবং অ্যাম্বার আবারও তাদের হাতে ধরা পড়ে যায়। আস্তানায় ফিরে এসে থমাস এক ভয়াবহ কাণ্ড ঘটায়। সে সবাইকে জড়ো করে হিল্ডিকে সামনে নিয়ে আসে। থমাস বুঝে গিয়েছিল যে হিল্ডি অ্যাম্বারকে পালানোর পথ দেখিয়েছিল। হিল্ডি খুব শান্তভাবে অ্যাম্বারকে শেষ বিদায় জানায় এবং বলে যে অ্যাম্বার ঠিকই একদিন মুক্তি পাবে। অ্যাম্বার চিৎকার করে থমাসকে বলছিল হিল্ডিকে ছেড়ে দিয়ে তাকে যেন মেরে ফেলা হয়, কিন্তু থমাসের মনে দয়া ছিল না। অ্যাম্বারের চোখের সামনেই থমাসের ঘাতক হিল্ডিকে গুলি করে শেষ করে দেয়। এই দৃশ্য দেখার জন্য অ্যাম্বার মোটেও প্রস্তুত ছিল না। সে কান্নায় ভেঙে পড়ে এবং নিজেকেই হিল্ডির মৃত্যুর জন্য অপরাধী ভাবতে থাকে। এদিকে প্রিন্সের জীবনে তখন বসন্তের হাওয়া বইছে। রিসের সাথে দিব্যি মেজাজে সে সময় কাটাচ্ছে। এমনকি তারা দুজনে মিলে লাটো লাটো খেলায় মেতে ওঠে, যা সত্যি পরিস্থিতির তুলনায় বেশ অদ্ভুত। খেলা শেষে প্রিন্স একটু সিরিয়াস হয়ে রিসকে বোঝানোর চেষ্টা করে যে তাদের এই সম্পর্কটা এভাবে চলতে পারে না, কিন্তু রিস সাফ জানিয়ে দেয় যে সে কেবল প্রিন্সের সাথে ভালো সময় কাটাচ্ছে, তবে সে মনে মনে প্রিন্সকে চিরস্থায়ীভাবে পাওয়ার আশাটা বুনে রেখেছে।
অন্যদিকে সীমান্তের সেই গ্রামে বাম্বি যখন শুয়ে বিশ্রাম নিচ্ছিল তখন হঠাৎ সেখানে প্রিন্স আর মিচ এসে হাজির হয়। তারা জানায় যে ভেনেজুয়েলার মিলিটারি দুর্বলতা তারা খুঁজে পেয়েছে এবং অ্যাম্বারকে উদ্ধারের একটা মোক্ষম প্ল্যান তাদের মাথায় আছে। কিন্তু বাম্বি তখনও টিটি পানির নেশায় আর ইগোতে বুঁদ হয়েছিল। সে তাদের সাথে যেতে রাজি হয় না এবং তাদের ওখান থেকে চলে যেতে বলে। ঠিক তখনই প্রিন্স এক আতর্কিত চালে বাম্বিকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে এবং তাকে একটা গোপন আস্তানে নিয়ে যায়। সেখানে বাম্বিকে বিছানার সাথে বেঁধে রাখা হয় যাতে তার শরীরে অ্যালকোহল বা বিষক্রিয়া কেটে যায়। পরদিন বাম্বি যখন শান্ত হয় প্রিন্স তার বাঁধন খুলে দেয় এবং আসল রহস্য ফাঁস করে। সে জানায় যে জায়গায় অ্যাম্বারকে রাখা হয়েছে সেটা মূলত ভেনেজুয়েলার এক প্রভাবশালী মন্ত্রী তারিক মারওয়ানের ড্রাগ ফ্যাক্টরি। তারিককে বশ করতে পারলেই অ্যাম্বারকে উদ্ধার করা সম্ভব। তাই প্রিন্স পরিকল্পনা করেছে তারিকের প্রিয় ছোট ভাই মোমোকে অপহরণ করার। এই মোমো হলো একজন নামকরা ডিজে। বাম্বি অনিচ্ছা সত্ত্বেও বোনের কথা ভেবে এই বিপজ্জনক মিশনে রাজি হয়। শুরু হয় তাদের সেই মিশন। তারা নজর রাখতে শুরু করে কখন মোমো বাইরে বের হয়, কিন্তু প্রথম চেষ্টাতেই গোলমাল বেঁধে যায়। মাঝপথে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার কারণে তারা মোমোকে মাঝপথ থেকে তোলার সুযোগ হারিয়ে ফেলে। বাম্বি বিরক্ত হয়ে বলে যে এর চেয়ে তার সেই জেলে বেশে ঢুকে পড়ার আইডিয়াটাই ভালো ছিল। কিন্তু প্রিন্স আবেগ দিয়ে বাম্বিকে বোঝায় যে এই মিশনে তার একজন ফ্যামিলি মেম্বার হিসেবে বাম্বিকে খুব প্রয়োজন। দুজনের মধ্যে ভুল বুঝাবুঝি মিটে যায়। এমনকি প্রিন্স সৎ সাহস নিয়ে স্বীকার করে যে সে রিসের সাথে অ্যাম্বারকে চিট করেছে। বাম্বি এতে রাগ হয় না, বরং পরামর্শ দেয় এই কথা যেন অ্যাম্বার কোনোদিন জানতে না পারে। বদলে বাম্বিও ক্ষমা চেয়ে নেয় যে অ্যাম্বার সিআইএ এর হয়ে কাজ করে সেটা সে আগে প্রিন্সকে জানায়নি। এরপর তারা সোজা চলে যায় এক বিশাল স্টেডিয়ামে যেখানে মোমো অর্থাৎ ডিজে মোমোর শো চলছিল। মিচ বাইরে অ্যাম্বুলেন্স নিয়ে পজিশন নেয়। ভেতরে বাম্বি আর প্রিন্স সুযোগ খুঁজতেই পাহারাদারদের চোখে ধুলো দিয়ে তারা মোমোর ড্রিঙ্কসের কড়া ডোজের লিকুইড মিশিয়ে দেয়। ওটা খাওয়ার সাথে সাথে মোমোর পেট খারাপ হতে শুরু হয় এবং টয়লেটের দিকে দৌড়ায়, কিন্তু ওখানে বাধে এক বিপত্তি। মোমোর প্রেমিকা সেখানে চলে আসে এবং তারা দুজনে এক নির্জন কোণায় প্রাণলীলায় মেতে ওঠে। ঠিক সেই মুহূর্তে বাম্বি আর প্রিন্স বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে এবং মোমোকে সেখান থেকে তুলে নিয়ে শটান চম্পট দেয়। মোমোকে কবজা করার পর মিচ সরাসরি তারিক মারওয়ানের অফিসে গিয়ে হাজির হয়। সিআইএর এজেন্ট হিসেবে সে কোনো ভনিতা না করে সরাসরি তারিককে বলে যে তার ভাই এখন তাদের হাতে, আর ভাইকে ফেরত পেতে হলে তাকে অ্যাম্বারকে ছেড়ে দিতেই হবে। তারিক প্রথমে বেশ ভাব দেখানোর চেষ্টা করে। সে বলছিল অ্যাম্বার একজন সিআইএ এজেন্ট, তাই সে একজন ক্রিমিনাল এবং তাকে ছাড়া সম্ভব নয়। কিন্তু মিচ যখন প্রমাণ দেখিয়ে দিল যে তারিকের কলিজার টুকরো ছোট ভাই মোমো এখন তাদের হাতের মুঠোয় এবং একই সারায় তাকে খতম করে দেওয়া হবে, তখন তারিকের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে যায়। এদিকে বাম্বি আর প্রিন্স বাজারঘাট সেরে আস্তানায় ফিরে আসে। বাম্বি মোমোর কাছে গেলে মোমো কান্নাকাটি করতে শুরু করে। সে বলে তারিক আসলে তাকে বাঁচাতে আসবে না, কারণ তারিক খুবই স্বার্থপর। তাই সে বাম্বিকে অনুরোধ করে যেন সে এমনিতেই তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু বাম্বি তো আর কাঁচা খেলোয়াড় নয়। সে মোমোর কথায় কান্না দিয়ে তারিকের ফোনের অপেক্ষায় বসে থাকে। অনেকক্ষণ সময় পার হয়ে যায় কিন্তু তারিকের কোনো ফোন আসে না। তখন প্রিন্স কিছুটা ঘাবড়ে যায়। তার মনে হয় প্ল্যানটা হয়তো কাজ করছে না। তবে বাম্বি তাকে শান্ত করে বলে সব ঠিক হয়ে যাবে। ঠিক তখনই তাদের বন্ধু রয় এসে একটা চাঞ্চল্যকর খবর দেয়। মোমোর অপহরণের খবর টুইটারে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। অন্যদিকে সাংবাদিক ভায়োলেটা এখনও সেই গুলির লড়াইয়ে ট্রমা থেকে বের হতে পারেনি। সে নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। তার স্বামী আর্নেস্তো তাকে বারবার অনুরোধ করছিল মনের কথা খুলে বলার জন্য। ঠিক সেই সময় ভায়োলেটা মোবাইলে মোমোর অপহরণের খবরটা দেখে। সে বুঝতে পারে বাম্বি আর প্রিন্স বড় কোনো খেলায় নেমেছে। সে সোজা চলে যায় প্রেসিডেন্টের প্রাসাদে। প্রেসিডেন্ট তাকে একজন সাহসী সাংবাদিক হিসেবে অনেক প্রশংসা করলেও ভায়োলেটা সরাসরি কাজের কথায় চলে আসে। সে জানতে চায় আমেরিকানরা ভেনেজুয়েলার নাগরিককে এভাবে তুলে নিয়ে গেল অথচ সরকার কেন চুপ। প্রেসিডেন্ট এটাকে স্রেফ তদন্তাধীন বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। প্রেসিডেন্টের এই এড়িয়ে যাওয়া দেখে ভায়োলেটা নিশ্চিত হয়ে যায় যে এর পেছনে সিআইএ এর হাত আছে। সে এরপর নাতালির সাথে দেখা করে জানায় যে সে প্রিন্স আর বাম্বিকে নিয়ে একটা আর্টিকেল লিখছে এবং যে জানে এর পেছনে নাতালির মদত আছে। এরপর আমরা দেখি এক আবেগঘন মুহূর্ত। বাম্বি তার মাকে নিজের আস্তানায় নিয়ে আসে। সে মাকে সব খুলে বলে কিভাবে অ্যাম্বারকে সীমান্তের ওপারের একটা ব্ল্যাক সাইটে আটকে রাখা হয়েছে এবং তার বিনিময়ে তারা মোমোকে জিম্মি করেছে। ঘরে থাকা অস্ত্রশস্ত্র দেখে মা কিছুটা অবাক হলেও বাম্বি তাকে আশ্বস্ত করে। এরপর বাম্বি আর প্রিন্স যখন কোনো কাজে বাইরে বের হয় তখন তারিকের পাঠানো একদল খুনি হঠাৎই বাড়িতে হামলা করে। বাড়িতে তখন একা ছিল রয়। সে টিভি দেখছিল কিন্তু খুনিদের দেখা মাত্রই সে পাল্টা হামলা চালায় এবং দুজনকে শেষ করে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত রয় নিজেও গুলিবিদ্ধ হয়ে মারা যায়। খুনিরা যখন বাথরুমের দিকে এগোচ্ছিল ঠিক তখনই বাম্বির মা বাথরুম থেকে বেরিয়ে আসেন এবং চোখের পলকে খুনিকে গুলি করে শেষ করে দেন। বাম্বি আর প্রিন্স ফিরে এসে দেখে বাড়ির ভেতরে লাশের স্তূপ। নিজের বন্ধু রয়কে হারিয়ে তারা শোকে ভেঙে পড়ে আর মাকে দেখে স্তম্ভিত হয়ে যায়। বাম্বি তার মাকে শান্ত করে এবং
দ্রুত তাকে নিরাপদ জায়গায় পাঠিয়ে দেয়। স্থানটা আর নিরাপদ নয় বুঝে তারা মোমোকে নিয়ে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যায়। ওদিকে ভায়োলেটা আরও এক বড় ধাক্কা খায়। তার কলিগ তাকে ফোন করে জানায় যে উপরের মহলের চাপে তার লেখা আর্টিকেল পাবলিশ করা যাবে না। ভায়োলেটা বুঝতে পারে সিআইএ তাকে থামানোর জন্য উঠে পড়ে লেগেছে। সিআইএর এই নোংরা রাজনীতি ভায়োলেটাকে থামিয়ে দিলেও বাম্বি আর প্রিন্স দমে যাওয়ার পাত্র ছিল না। জনমানবহীন এক জায়গায় তারা মোমোকে কড়া পাহারায় আটকে রাখে। মিচ সেখানে এসে জানায় এবার হয়তো সবকিছু তাদের পরিকল্পনার মতোই এগিয়ে যাবে। মিচ এরপর সরাসরি তারিককে কল দেয় মোমোর লাইভ ফিড দেখানোর জন্য। সেখানে বাম্বি আর প্রিন্স তারিকের সামনে মোমোকে অমানসিক নির্যাতন করতে শুরু করে। তাদের একটাই দাবি মোমোর জীবনের বিনিময়ে অ্যাম্বারের মুক্তি। কিন্তু তারিক ছিল চরম পাষাণ। সে শটান জানিয়ে দেয় যে মোমো তার কাছে মোটেও গুরুত্বপূর্ণ নয়। তারিকের কাছে অ্যাম্বার একজন ভয়ঙ্কর সিআইএ স্পাই, তাই তাকে ছাড়া অসম্ভব। মোমো বারবার প্রাণ ভিক্ষা চাইলেও সেই দিকে সে খেয়ালই করলো না। উল্টো সে প্রিন্সকে প্ররোচিত করে বলতে থাকে যে অ্যাম্বার নাকি খুব শীঘ্রই পচে মরবে। এই কথা শুনে প্রিন্স হিতাহিত জ্ঞান হারিয়ে মোমোকে প্রায় মেরেই ফেলছিল, কিন্তু শেষ মুহূর্তে বাম্বি তাকে আটকায়। তারিকের এই প্রতিক্রিয়া দেখে তারা দুজনেই এই কঠিন সিদ্ধান্তে পৌঁছায় এখন আর আলোচনা নয়, সরাসরি যুদ্ধ হবে। পরদিন সকালে বাম্বি নাতালির সাথে দেখা করে। সে নাতালির কাছে একটা বড় সাহায্য চায়। অ্যাম্বারকে যেখানে রাখা হয়েছে সেই ব্ল্যাক সাইটের সমস্ত যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশন যেন 2 ঘন্টার জন্য ব্লক করে দেওয়া হয়। নাতালি অবাক হয়ে জিজ্ঞাসা করে এর পেছনে কি মিচের হাত আছে। বাম্বি কৌশল উত্তর দেয় যে মিচ শুধু অ্যাম্বারকে বাঁচাতে চায়, কিন্তু নাতালি তাকে একটা নিষ্ঠুর ধ্রুব সত্য মনে করিয়ে দেয়। সে বলে সিআইএর আসল ক্লায়েন্ট হলো খোদ সিআইএ, অর্থাৎ সিআইএ কেবল নিজেদের স্বার্থ দেখে। বাম্বি বা অ্যাম্বার যদি এই যুদ্ধে মারাও যায় তাতে তাদের কিছু যায় আসে না। তবুও বাম্বি বারবার অনুরোধে নাতালিয়াকে মাত্র 48 মিনিট সময় দেয়, তাই এই 48 মিনিটের মধ্যেই তাকে সব কাজ শেষ করতে হবে। এর মধ্যেই প্রিন্স তার নিজস্ব কয়দায় একদল দুর্ধর্ষ ভাড়াতে যোদ্ধা মার্সেনারি রিক্রুট করে ফেলে আর অ্যাম্বারকে উদ্ধার করার জন্য বেরিয়ে পড়ে। এদিকে অ্যাম্বারের অবস্থা শোচনীয়। প্রখর রোদে তাকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে। সে এতটাই দুর্বল হয়ে পড়েছে যে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো বাম্বি আর প্রিন্স মোমোকে শেষ পর্যন্ত ছেড়ে দেয়। মোমো মুক্তি পেয়ে তারিকের প্রাসাদে গিয়ে হাজির হয়। সে তারিকের ওপর প্রচণ্ড ক্ষোভ ঝাড়ে যে তারিকের নোংরা রাজনীতি বলি হতে হয়েছে তাকে। মোমো তারিককে অনুরোধ করে অ্যাম্বারকে ছেড়ে দিতে, কারণ বন্দি অবস্থায় অ্যাম্বারের সাথে কথা বলে মোমো বুঝেছিল মেয়েটা আসলে নির্দোষ। কিন্তু তারিক নিজেই ইগো আর জেদ থেকে এক চুলও নড়ল না। ওদিকে বন্দি অ্যাম্বারের মাথায় তখন হ্যালুসিনেশন আর স্মৃতির পাহাড় জমছে। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই বিভৎস অতীত, যখন তাকে ধর্ষণ করা হয়েছিল এবং ছোটবেলায় সেই বাম্বি কিভাবে নিজ হাতে সেই অপরাধীকে শেষ করে গুম করেছিল তাকে। ছোটবেলা থেকেই বাম্বি ছিল অ্যাম্বারের রক্ষাকর্তা, আর আজও সেই বাম্বি তার জন্য লড়াই করছে। শেষ দিকে আমরা দেখি বাম্বি সেই মৎস্যজীবী জাভিকে নিয়ে প্রিন্সের কাছে আসে। প্রিন্স অ্যাম্বারের একটা ভিডিও ফুটেজ দেখছিল যেখানে তাকে মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত মনে হচ্ছে। প্রিন্স ভয় পাচ্ছিল যে অ্যাম্বার হয়তো চিরস্থায়ী কোনো মানসিক রোগে আক্রান্ত হতে চলেছে। কিন্তু জাভি এসে আরও ভয়ঙ্কর এক খবর দেয়। জেলের ভেতরে গুজব রটেছে যে মোমোকে অপহরণ করার প্রতিশোধ নিতে তারিক এবার অ্যাম্বারকে মৃত্যুদণ্ড দিতে চলেছে। এই ভয়ঙ্কর খবর পাওয়ার পর বাম্বি আর প্রিন্স এবার মরণপণ যুদ্ধে নামার চূড়ান্ত পরিকল্পনা করে ফেলে। ওদিকে আস্তানায় থমাস আবারও অ্যাম্বারকে দিয়ে জোর করে ভিডিও রেকর্ড করানোর চেষ্টা করছিল, কিন্তু কড়া ড্রাগের প্রভাবে অ্যাম্বারের শারীরিক অবস্থা তখন এতটাই শোচনীয় যে সে সোজা হয়ে দাঁড়াতেও পারছিল না। এই অবস্থায় অ্যাম্বারকে অবাধ্য হতে দেখে থমাসের রাগ চরমে ওঠে। সে ঘৃণা ভরে জানিয়ে দেয় এবার আর কোনো ভিডিও নয়, অ্যাম্বারকে মৃত্যুদণ্ডের দিনক্ষণ সে ঠিক করে ফেলেছে। অন্যদিকে এক আবেগঘন দৃশ্যে দেখা যায় বাম্বির মা হুট করে প্রিন্সের বাবার অফিসে গিয়ে হাজির হন। প্রিন্সের বাবা সেখানে না থাকলেও বাম্বির মা নাছোড়বান্দা। তিনি প্রিন্সের সেক্রেটারি রিজকে বাধ্য করেন তাকে ফোন মিলিয়ে দিতে। ফোনে তিনি প্রিন্সের বাবাকে সোজা বলেন যে তাদের 2 ছেলে এখন জমের দুয়ারে দাঁড়িয়ে আছে এবং তাদের এখনই সাহায্য প্রয়োজন। প্রিন্সের বাবা প্রথমে ভেবেছিলেন প্রিন্স হয়তো নিজের ইচ্ছাতেই বিপদে গেছে, তাই তাকেই এটা সামলাতে হবে। কিন্তু একজন মায়ের আকুল আরতিতে শেষ পর্যন্ত তার মন গলে যায় এবং তিনি বড়সড় সাহায্যের আশ্বাস দেন। বন্দি অ্যাম্বারের হ্যালুসিনেশন তখন তাকে এক অন্য জগতে নিয়ে গেছে। সে কল্পনা করছিল থমাস যেন চোখের সামনে মারা পড়ছে আর বাম্বি তাকে উদ্ধার করতে আসছে। তার স্মৃতির পাতায় বারবার ভেসে উঠছিল প্রিন্সের সাথে তার প্রথম দেখা হওয়া আর বাম্বির সাথে কাটানো মুহূর্তগুলো। তার মনে হচ্ছিল বাম্বি যেন ঠিক তার পাশেই বসে আছে। এতটাই জীবন্ত ছিল সেই কল্পনা যে সে বিশ্বাস করতে পারছিল না। মিশনের প্রস্তুতি যখন তুঙ্গে, তখন মিচ এসে প্রিন্সকে কলম্বিয়ান পতাকার কিছু এমব্লেম দেয়। প্রিন্স বুঝতে পারে যে মিচ এই উদ্ধার অভিযানকে এক ফ্ল্যাগ অপারেশন হিসেবে ব্যবহার করতে চাইছে, অর্থাৎ এই হামলার দায়ভার কলম্বিয়ান আর্মির উপর চাপিয়ে দিয়ে সে সীমান্তের এক অস্থিরতা তৈরি করতে চায়। প্রিন্স জানতো তাকে স্রেফ ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু অ্যাম্বারকে বাঁচাতে সে যে কোনো নোংরা খেলায় অংশ নিতে রাজি। ঠিক সেই সময় প্রিন্সের বাবার পাঠানো অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের এক বিশাল চালান তাদের হাতে এসে পৌঁছায়। সাথে বাবার একটাই বার্তা, যাই করো না কেন নিজের সম্মান আর মর্যাদা যেন বজায় থাকে। প্রিন্স আর বাম্বি তাদের ভাড়াটে যোদ্ধাদের এক জায়গায় জড়ো করে এবং জ্বালাময়ী বক্তব্য দেয়। তারা বলে এই লড়াই কেবল টাকার জন্য নয়, বরং একজন নিরপরাধ মানুষকে নরক থেকে বের করে আনার জন্য। এরপর তারা নিখুঁতভাবে রণকৌশল সাজায় এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা টাস্ক নির্ধারণ করে দেয়। এদিকে গল্পের বড় মোড় ঘোরে যখন মন্ত্রী তারিক তার ভাই মোমো আর থমাসকে নিয়ে এক গোপন মিটিং শেষ করে বাইরে বের হয়। ঠিক সেই মুহূর্তে
মুহূর্তে এক আতর্কিত হামলায় তারিক গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলে সে শেষ হয়ে যায়। আসলে এই সবকিছুর পেছনে ছিল প্রিন্স আর বাম্বিরই লোক। তারা লড়াইয়ের আগেই শত্রুর মাথাটা কেটে ফেলতে সক্ষম হয়। আক্রমণের ঠিক আগের মুহূর্তে বাম্বি আর প্রিন্স একে অপরের সাথে কিছুটা সময় কাটায়। বাম্বি কৌতূহলবশত জিজ্ঞাসা করে এত বিত্তশালী হওয়ার পরও প্রিন্স কেন মিলিটারিতে যোগ দিয়েছিল। প্রিন্স সোজাসুজি উত্তর দেয় যে সে বাম্বিকে প্রচন্ড শ্রদ্ধা করত এবং তার মতোই হতে চেয়েছিল। তারা আবারও সেই ড্রিফটারের মৃত্যু নিয়ে কথা বলে এবং বাম্বি প্রথমবারের মতো স্বীকার করে যে সেদিন সে আসলে এক দ্বিধায় ছিল, প্রিন্সকে বাঁচাবে নাকি ড্রিফটারকে। শেষ পর্যন্ত সে প্রিন্সকেই বেছে নিয়েছিল। অ্যাম্বার যে তাকে কথা দিয়েছিল প্রিন্সকে সে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনবে, সেই দায়বদ্ধতা বাম্বিকে আজও তাড়িয়ে বেড়ায়। রাত তখন গভীর, উদ্ধার অভিযানে মোক্ষম সময়। বাম্বি, প্রিন্স আর তাদের দুর্ধর্ষ যোদ্ধারা পুরো প্রস্তুতি নিয়ে জেলের দুয়ারে গিয়ে পজিশন নেয়। ভেতরে তখন বিদ্রোহীদের পার্টি চলছিল। ড্রোন ব্যবহার করে তারা প্রতিটি পাহারাদারদের অবস্থান চিনে নেয়। এরপরে নির্ধারিত সিগন্যাল পাওয়ার সাথে সাথে শুরু হয় সেই মরণপল লড়াই। তারা ঝড়ের গতিতে ভেতরে ঢুকে পড়ে, চারদিক থেকে আক্রমণ শুরু করে। উদ্ধার অভিযানের শুরুতেই বাম্বি আর তার টিম অত্যন্ত সতর্কতার সাথে এগোতে থাকে। তারা একে একে পাহারাদারদের শেষ করছিল যাতে বড় কোনো শোরগোল না হয়, কারণ তারা জানতো তাদের সদস্য সংখ্যা বিদ্রোহীদের তুলনায় অনেক কম। তাই সরাসরি সম্মুখ যুদ্ধে নামলে জেতার সম্ভাবনা খুবই ক্ষীণ। কিন্তু গায়ের রক্ত হিম করা পরিস্থিতি তৈরি হয় তখন যখন বাম্বি জেলখানার ভেতরে ঢুকেও অ্যাম্বারকে সেখানে পায় না। ওদিকে প্রিন্স এবং তার অন্যান্য যোদ্ধারাও জেলের বাকি সব কামরা তন্ন তন্ন করে খুঁজে ফেলে, কিন্তু অ্যাম্বার যেন কর্পূরের মতো উবে গেছে। একটা মুহূর্তের জন্য তারা সবাই ভেঙে পড়েছিল। তাদের মনে হচ্ছিল অ্যাম্বার হয়তো আর বেঁচে নেই, কিন্তু বাম্বি নিজের ওপর বিশ্বাস হারায়নি। সে জানতো অ্যাম্বার বেঁচে আছে, তাকে অন্য কোথাও লুকিয়ে রাখা হয়েছে। তাই তারা নতুন করে পরিকল্পনা সাজায়। এবার আর লুকোচুরি নয়, প্রিন্সের টিম সোজা মেইন গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ে। এতে পুরো আস্তানায় হইচই পড়ে যায় এবং তারা বুঝে ফেলে যে সময় চলে এসেছে। শুরু হয় ভেনেজুয়েলার ড্রাগ মাফিয়া আর এই দুর্ধর্ষ স্পেশাল ফোর্সের মধ্যে এক রক্তক্ষয়ী বন্দুক লড়াই। প্রিন্স পাগলের মতো সেই ফ্যাক্টরির ভেতর অ্যাম্বারকে খুঁজছিল, যেখানে কাজ করা সাধারণ নারীদের সে দ্রুত বেরিয়ে যেতে বলে যাতে তাদের কোনো ক্ষতি না হয়। ঠিক সেই সময় বিদ্রোহীদের নেত্রী গ্রেসিলা হাতে সকল সরঞ্জাম নিয়ে অ্যাম্বার যেখানে বন্দী ছিল সেই গোপন কামরার দিকে দৌড় দেয় এবং তার লোকেদের নির্দেশ দেয় জান দিতে হলেও যেন ওই জায়গায় পাহারা দেওয়া হয়। এদিকে এই ভয়াবহ ঝামেলার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। টিভিতে নিউজ ব্রেকিং হয় যে কলম্বিয়ান আর্মি ভেনেজুয়েলার উপর হামলা করেছে। সাংবাদিক ভায়োলেটা এই খবর শুনে চমকে ওঠে এবং দ্রুত নিজের অফিসের দিকে রওনা দেন। জেলের ভেতর তখন নরক নেমে এসেছে। বাম্বি খেয়াল করে গ্রেসিলা একটা নির্দিষ্ট বিল্ডিং এর দিকে পাগলের মতো ছুটছে। সে নিশ্চিত হয়ে যায় যে অ্যাম্বার ওখানেই আছে। যুদ্ধ তখন চরমে, চারদিকের লাশের পাহারা জমে যাচ্ছে। প্রিন্স আর বাম্বির টিমের অনেক সদস্যই শেষ হয়ে যাচ্ছিল এবং তাদের গুলিও ফুরিয়ে আসছিল, কিন্তু অ্যাম্বারকে উদ্ধার না করে তারা এক চুলো পিছু হটতে রাজি ছিল না। এর মধ্যেই ভেনেজুয়েলার এক আর্মি ক্যাপ্টেন কলম্বিয়ার আর্মির কাছে জানতে চায় কেন তারা আক্রমণ করেছে, কিন্তু কলম্বিয়ান আর্মি সাফ জানিয়ে দেয় যে তারা এই মিশনের ব্যাপারে কিচ্ছু জানে না। ভায়োলেটা তখন বুঝতে পারে যে মিচ আর সিআইএ মিলে কি চাল চেলেছে। এটা একটা ফলস ফ্ল্যাগ অপারেশন, সে ব্যাপারে সে নিশ্চিত হয়ে যায়। আক্রমণের একদম শেষ পর্যায়ে গোলাবারুদ ফুরিয়ে আসলেও বাম্বি আর প্রিন্স দমে যায়নি। বাম্বি সাহসের সাথে গ্রেসিলার বাহিনীকে ঘুরিয়ে দিতে ভেতরে ঢুকে পড়ে এবং স্বয়ং গ্রেসিলাকে শেষ করে দেয়। সে অবশেষে অ্যাম্বারকে একটা কামরার ভেতর খুঁজে পায়, কিন্তু অ্যাম্বার ভেতর থেকে চিৎকার করে তাকে সাবধান করে দেয় যেন সে দরজা ভাঙার জন্য কোনো বন্দুক ব্যবহার না করে, কারণ ঘরটাতে প্রচুর গ্যাস আর পেট্রোল ছড়িয়ে রাখা হয়েছিল। একটু আগুনের ফুলকি লাগলেই সব উড়ে যাবে। বাম্বি তখন সময় নষ্ট না করে একটা বড় হাতুড়ি দিয়ে নিজের গায়ের জোরে দেওয়াল ভাঙতে শুরু করে। শেষ পর্যন্ত সে সফল হয় এবং অ্যাম্বারকে সে নরক থেকে বের করে আনে। দীর্ঘ কয়েক মাসের অবর্ণনীয় কষ্টের পর বোনকে কাছে পেয়ে বাম্বি ইমোশনাল হয়ে পড়ে। বাইরে বেরোতেই প্রিন্স অ্যাম্বারকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। তারা দ্রুত অ্যাম্বারকে নিয়ে গাড়ির দিকে ছুটতে শুরু করে। যাওয়ার পথে অ্যাম্বার যখন শত শত মানুষের লাশ পড়ে থাকতে দেখে তখন সে আতঙ্কে শিউরে ওঠে। তারা সবাই গাড়িতে ওঠার পরপরই পুরো আস্তানাটিকে বিশাল এক বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়। অ্যাম্বার স্তব্ধ হয়ে পেছনের দিকে তাকিয়ে সেই ধ্বংসযজ্ঞ দেখছিল। তখন তার চোখ একদম শূন্য, যেন এক জ্যান্ত লাশ। ওই নরক থেকে ফিরে আসার পর অ্যাম্বারকে একটা গোপন আস্তানায় রাখা হয়েছে, সাথে আছে প্রিন্স আর বাম্বি। কিন্তু অ্যাম্বার এখন আর আগের মতো সেই মানুষটা নেই। বন্দি অবস্থায় তার উপর চালানো অমানবিক নির্যাতন আর ড্রাগের প্রভাবে সে প্রচন্ড ট্রমাটাইজড হয়ে যাচ্ছে। প্রিন্স যখন তাকে সকালের নাস্তা দিয়ে একটু আদর করে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, অ্যাম্বার তখন দিকভ্রান্ত পাগলের মতো আচরণ করছিল। প্রিন্স তাকে বারবার আশ্বস্ত করার চেষ্টা করছিল যে সে এখন নিরাপদ, তাকে একটু ফ্রেশ হতে হবে এবং শান্ত থাকার জন্য ইনজেকশন নিতে হবে। কিন্তু প্রিন্স ইনজেকশন দিতে গেলে অ্যাম্বার হিংস্র পশুর মতো তার উপর ঝাঁপিয়ে পড়ে। প্রিন্স বুঝতে পারছিল না তার ভালোবাসার মানুষটি কেন এত তাকে এভাবে ঘৃণা করছে। বিশেষ করে ওই ভিডিওতে অ্যাম্বারের সেই কথাগুলো যেখানে সে বলেছিল সে প্রিন্সকে ভালোবাসে না, সেটা প্রিন্সকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছিল। বাম্বি তাকে শান্ত করার চেষ্টা করে বলে ওই সব ছিল ড্রাগের প্রভাব। অ্যাম্বার এখনও প্রিন্সকে আগের মতোই ভালোবাসে, কিন্তু প্রিন্সের মন যেন কিছুতেই মানতে চাইছিল না। এদিকে রাজনৈতিক পরিস্থিতি তখন অগ্নিগর্ভ। কলম্বিয়ার প্রেসিডেন্ট এক জ্বালাময়ী ভাষণে সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলছেন। তিনি দাবি করছেন ভেনেজুয়েলা তাদের উপর আক্রমণ করেছে, তাই এখন দেশের সম্মান রক্ষার লড়াই। সাংবাদিক ভায়োলেটা প্রেসিডেন্টের সাথে দেখা করে সত্যটা ফাঁস করতে চাইলেও তাকে প্রাসাদে ঢুকতে দেওয়া হয়নি। ভায়োলেটা সাধারণ মানুষের আহাজারির ভিডিও দেখে বুঝতে পারছিল প্রিন্স আর বাম্বির ওই ব্যক্তিগত উদ্ধার অভিযান আজ দুই দেশের যুদ্ধের কারণ হয়ে দাঁড়িয়েছে।
দাঁড়িয়েছে। ভায়োলেটা না জানিয়েই প্রিন্সদের আস্তানায় এসে হাজির হয়। বাম্বি তাকে সবকিছু খুলে বলে যে অ্যাম্বার এখন কতটা বিপজ্জনক হয়ে উঠেছে, সে কিছুতেই খাবার বা ওষুধ নিচ্ছে না। ভায়োলেটা তখন অ্যাম্বারের রুমে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে। অ্যাম্বারের চোখে তখনও সেই জঙ্গলে কাটানো বিভীষিকাময় মুহূর্তগুলো ভাসছিল। সে ভায়োলেটাকে বলে যে হিল্ডির মৃত্যুর জন্য সে দায়ী, এমনকি বাম্বি আর প্রিন্স যে শত শত মানুষকে মেরেছে সেই রক্ত যেন তার হাতে লেগে আছে। এই অপরাধবোধ তাকে পাগল করে দিচ্ছে। ভায়োলেটা বাইরে এসে বাম্বি আর প্রিন্সকে সরাসরি চার্জ করে। সে দাবি করে যে তারা যেন স্বীকার করে নেয় এই গণহত্যা কলম্বিয়ান আর্মি নয়, বরং তারা নিজেরা করেছে। কিন্তু বাম্বি আর প্রিন্স স্রেফ এটাকে একটা গোপন মিশন বলে এড়িয়ে যায়। রাগে ফুসতে ফুসতে ভায়োলেটা তাদের দ্রুত কলম্বিয়া ছেড়ে চলে যেতে বলে। ঠিক সেই মুহূর্তে অ্যাম্বার রুম থেকে বেরিয়ে এসে নিজে থেকে শান্ত হওয়ার ইনজেকশনটা নিতে চায়। সেই রাতে ভায়োলেটা তার স্বামী আর্নেস্টোর মুখোমুখি হয়। সে জানতে চায় এই নোংরা খেলায় আর্নেস্তো কতটা জড়িয়ে আছে। আর্নেস্তো খুব ঠান্ডা মাথায় উত্তর দেয় অ্যাম্বার বেঁচে ফিরেছে, এটাই আসল কথা, আর কলম্বিয়া হয়তো আগে থেকে এই যুদ্ধটা চেয়েছিল। ভায়োলেটা তার স্বামীর এই স্বার্থপরতা থেকে ঘৃণা ভরে সেখান থেকে চলে যায়। এরপর রাতের গভীরে বাম্বি আর প্রিন্সকে ফাঁকি দিয়ে অ্যাম্বার আস্তানা থেকে একই কোথায় যেন বেরিয়ে পড়ে। তারা যখন বুঝতে পারে অ্যাম্বার সেখানে নেই তখন হুলুস্থুল পড়ে যায়। তারা পাগলের মতো চারিদিকে খুঁজতে শুরু করে। অবশেষে বাম্বি একটা চার্চের ভেতর অ্যাম্বারকে খুঁজে পায়। বাম্বি তাকে সাবধান করে যে তাই এইভাবে জনসম্মুখে আসাটা একদম উচিত নয়। চার্চের ভেতরে বাম্বি যখন অ্যাম্বারকে খুঁজে পায় তখন অ্যাম্বার ছিল একদম শান্ত। সে বাম্বিকে সাফ জানিয়ে দেয় যে সে আর পালিয়ে বেড়াতে চায় না, এমনকি তার এখন আর বাম্বির সুরক্ষারও কোনো প্রয়োজন নেই। সে চায় পুলিশ তাকে ধরুক, কারণ এই অপরাধবোধ নিয়ে সে বাঁচতে পারছে না। সে প্রিন্সকেও ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাম্বি তাকে বোঝানোর চেষ্টা করে যে প্রিন্স তাকে কতটা ভালোবাসে এবং তাকে বাঁচানোর জন্য নিজের জীবনের বাজি রেখেছে। সে অ্যাম্বারকে অনুরোধ করে যেন সে অন্তত একবারের জন্য তাদের সাথে ফিরে যায়। ঠিক তখনই প্রিন্স সেখানে এসে হাজির হয় এবং জানায় মিচ তাদের জন্য পালানোর একটা রাস্তা তৈরি করেছে, তাদের এখনই বের হতে হবে। গল্পের অন্যদিকে সাংবাদিক ভায়োলেটা এবার সরাসরি অ্যাকশনে নামে। সে প্রেসিডেন্টের একটা অনুষ্ঠানে গিয়ে সবার সামনে তাকে হুমকি দেয়। ভায়োলেটা দাবি করে যে প্রেসিডেন্টকে এবার সত্যটা স্বীকার করতেই হবে। কলম্বিয়ান আর্মি ভেনেজুয়েলায় কোনো হামলা করেনি, বরং সবকিছুর পেছনে প্রিন্স আর বাম্বি নামের দুই আমেরিকান। সে প্রেসিডেন্টকে বাধ্য করে তাদের গ্রেফতারের নির্দেশ দিতে। পরদিন সকালে ভায়োলেটা চাপের মুখে প্রেসিডেন্ট তার মত বদলাতে বাধ্য হন। তিনি পুরো আর্মিকে নির্দেশ দেন প্রিন্স আর বাম্বিকে খুঁজে বের করতে, গ্রেফতার করতে। ওদিকে বন্দরে মিচ একটা নৌকা নিয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। সে প্রিন্সকে কল করে সাবধান করে যে পরিস্থিতি এখন তাদের একদম নাগালের বাইরে। শহরের প্রতিটা রাস্তায় এখন মিলিটারির দখলে। বাধ্য হয়ে প্রিন্স, বাম্বি আর অ্যাম্বার বাজারের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই কর্নেল যে এক সময় তাদের সাহায্য করেছিল সে এখন তাদের মারার জন্য উপরে পড়ে লেগে আছে। শুরু হয় এক শ্বাসরুদ্ধকর ধাওয়া পাল্টা ধাওয়া। সাধারণ মানুষের ভিড়ের মধ্যে মিলিটারির সাথে তাদের তুমুল গুলাগুলি শুরু হয়। সেই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে তারা কোনোমতে প্রাণ বাঁচিয়ে একটা গোপন আস্তানায় পৌঁছাতে সক্ষম হয়। সেখানে গিয়ে অ্যাম্বার নিজেকে কিছুটা সময় দেয়। গোসল সেরে ফ্রেশ হয়ে সে সরাসরি প্রিন্সের মুখোমুখি হয়। প্রিন্স তাকে জিজ্ঞাসা করে কি করলে সব আগের মতো ঠিক হয়ে যাবে। অ্যাম্বার তখন তার মনের সকল জমানো কষ্ট উগরে দেয়। সে বলে এই কয়েক মাসে সে যে নরক যন্ত্রণা ভোগ করেছে, তারপর সে আর আগের অ্যাম্বার নেই। সে যখন অপহৃত হয়েছিল প্রিন্স তাকে বাঁচাতে ব্যর্থ হয়েছিল, আর সেই ব্যর্থতা ঢাকতে প্রিন্স যে রক্তগঙ্গা বইয়ে দিয়েছে অ্যাম্বার সেটা কিছুতেই মেনে নিতে পারছে না। সে নিজেকে সবকিছুর জন্য অপরাধী ভাবছে এবং প্রিন্সের এই চরম ত্যাগ তাকে আরো বেশি মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছে। প্রিন্স বারবার তাকে তার ভালোবাসার কথা বললেও অ্যাম্বারের সিদ্ধান্ত ছিল অটল। সে প্রিন্সকে ছেড়ে চলে যাবেই। বুক ভরা কষ্ট নিয়ে প্রিন্স চুপ করে অ্যাম্বারের এই কঠিন সিদ্ধান্ত মেনে নেয়। পরদিন সকালে মিচ তাদের নিতে আসে। গাড়িতে ওঠার পর দেখা যায় প্রিন্স আর অ্যাম্বারের মধ্যে এখন এক বিশাল দেওয়াল। কেউ কারোর সাথে কথা বলছে না, এমনকি চোখের দিকেও তাকাচ্ছে না। এভাবেই একটা ভয়ঙ্কর উদ্ধার অভিযানের সমাপ্তি ঘটে এক বুক হাহাকার আর বিচ্ছেদের মধ্য দিয়ে। ইকো 3 সিরিজের এই করুণ পরিণতি আমাদের শিখিয়ে দেয় যে কখনো কখনো কাউকে ফিরে পাওয়ার লড়াইয়ে আমরা এমন কিছু হারিয়ে ফেলি যার কোনোদিন ফিরে পাওয়া সম্ভব নয়। তা কেমন লাগলো আজকের গল্পটা সেটা কমেন্ট করে জানাতে পারেন। একদম ব্যতিক্রম ধর্মী একটা গল্প ছিল, এমন উদ্ধার অভিযান খুবই কম সিনেমার মধ্যেই দেখা যায়। তো কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর পাশাপাশি এই যে স্ক্রিনে আরও একটা ভিডিও ভেসে উঠেছে, ক্লিক করে দেখা শুরু করতে পারেন। ধন্যবাদ।